সুন্দরবন অঞ্চলের সবথেকে বড় মৎস্য বন্দর এই হাতেনিয়া দোয়ানিয়া নদীর তীরে অবস্থিত নামখানা মৎস্য বন্দর। সমুদ্রে যাওয়াতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি আছে, দু একদিনের মধ্যে আর কি সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। শেষ মুহূর্তে প্রস্তুতি এই সমস্ত জেলেরা বা মৎস্যজীবীরা কেমন করে নিচ্ছেন সেটাই দেখার জন্য এখানে এসছি। এটা হচ্ছে ইলিশের জাল, ওদিকে আছে অন্যান্য মাছের জাল। এইটা দিয়ে কি করে? এটা কি লক আনলক করে। এটাই হচ্ছে রান্নাঘর। আপনার কাজ হচ্ছে সকাল দুপুর বিকেলে শুধু রান্না? আমার রান্না চলে। বাহ, আমি বিন্দাস উঠে যাচ্ছি। মাঝির কাজ করছে 17 বছর। 88 14, এটা যখন 89 9 হবে ইন্ডিয়া সীমান্ত শেষ, বাংলাদেশ শুরু। প্রায় জিরোর কাছাকাছি নিচের টেম্পারেচার। এখানে কোথাও থেকে কোথাও উঠতে গেলে গায়ের জোরে হাতের জোরে এইভাবে উঠতে হয়। এসব জায়গা সব আমাদের ছিল রে বা। 34 বিঘের মতো জমি চলে গেছে। এখন 1 শতক জায়গার দাম 3 লাখ টাকা। পুজো দিচ্ছে, কাশি বাজাচ্ছেন। চণ্ডী দেবী হিসেবে পুজো করা হয়। সারা দিনে বলছে 200 লিটার তেল পড়ে, সারা দিনে। কষ্টকর খাটনি আপনাদের। হ্যাঁ, দেখো কি অসাধারণ লাগছে। কি মাছ বেশি আসতে পারে? ইলিশ। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে নামখানা স্টেশনে আছি, আর পেছনে বোর্ড দেখতে পাচ্ছ নামখানা। আর জাস্ট মিনিট 5-10 আগে এই স্টেশনে এসে পৌঁছেছি। এখন সময় হয়েছে 10টা 35। আজ আমার গন্তব্য এই নামখানা স্টেশনের পাশেই। এখান থেকে যদি আমি হেঁটে যাই মিনিট 10 আশেপাশে সময় লাগবে। নদী আছে, হাতানিয়া দোয়ানিয়া নদী। তো এই নদীর পাড়ে একটি মৎস্য বন্দর আছে। এখান থেকে বিভিন্ন ট্রলার মাছ ধরতে যায় গভীর সমুদ্রে আর কি। তো এখনও পর্যন্ত সমুদ্রে যাওয়াতে সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি আছে, দু একদিনের মধ্যে আর কি সেই নিষেধাজ্ঞা উঠে যাবে। এখন সমুদ্রে যেতে গেলে যে সমস্ত মাঝিরা আছেন, ট্রলারের মাঝি, শেষ মুহূর্তে প্রস্তুতি এই সমস্ত জেলেরা বা মৎস্যজীবীরা কেমন করে নিচ্ছেন সেটাই দেখার জন্য এখানে এসছি, তোমাদেরকে দেখাবার জন্য এখানে এসছি। তো পেছন থেকে স্টেশনের ওদিক দিয়ে আর কি টোটো চলে, টোটো করে যাওয়া যায়। মিনিট 5-6 লাগে টোটোতে গেলে। বাট আমি যদি এখান থেকে হেঁটে গেলে 15 মিনিটের আশেপাশে লাগে। এই ট্র্যাক ধরে আর কি বেশ কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে আমাকে ডান দিক ঘুরে যেতে হবে। 2 বছর পর আমি এই নামখানাতে এসে পৌঁছালাম। 2 বছর আগে আমি নামখানাতে এসেছিলাম। এখন আবার গন্তব্য জেটিঘাট। পাশে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখি এখান থেকে কিছু চাটা পাওয়া যায় কিনা। এক দাদুকে দেখতে পাচ্ছি। চা রাখেন নাকি? চা আছে? পাশেই হচ্ছে রেল ট্র্যাক। এখান থেকে বাঁদিকে হেঁটে গেলে স্টেশন, নামখানা স্টেশন। তার পাশেই দাও দিদার এখানে দোকান দেখতে পাচ্ছি। এরকমই দোকানে বিস্কিট, বিভিন্ন ধরনের বিস্কিট দেখতে পাচ্ছি। এদিকে চাও বানাচ্ছেন এনারা। আপনারা এখানে থাকেন রাতে? এখানে পানও দেখতে পাচ্ছি। তো এখানে পানও, বিড়ি ফিরি সবই আছে। বাড়ি কোথায়? ওই তো এখানে বাড়ি, ওই তো সামনে। আচ্ছা, এখানেই বাড়ি। তো এখানে থাকেন কেন রাতে? আচ্ছা, মালফাল থাকে বলে? মালফাল না থাকলে রাতে চুরি হয়ে যাবে। আচ্ছা, এখানে চোর আছে? চোর বলতে কি ঘর চুরি হয়? এসব জায়গা সব আমাদের ছিল রে বা। তাই? 34 বিঘা জায়গা পড়ছে আমাদের রেলে। তার জন্য পয়সা দিয়েছে না এমনি নিয়েছে? 64,000 টাকা করে বিঘা দিয়েছে। 62 সালে রেকর্ড ধরে টাকা দিয়েছে। 34 বিঘা চলে গেছে? হ্যাঁ, স্টেশন এসব জায়গা সব আমাদের ছিল। তাই? হ্যাঁ। ওরে বাবা, তার মধ্যে আপনারা প্রচুর বড় লোক ছিলেন নাকি? এখনো তো আছেন? এখন কত জমি? এখন 5 বিঘা করে আছে রেলে পড়ার পরে। আমার শ্বশুরের 4 ছেলে, আর আমার আর এক ভাসুরের তার 9 ছেলে। মানে তাদের পড়ছে 15 বিঘার মতো, আমাদেরও পড়ছে 15 বিঘার মতো। ওই বেশি হবে তো বলছি 30 বিঘার মতো। আচ্ছা আচ্ছা, ওই তখন 64,000 টাকা করে কাঠা দিয়েছে? এই বিঘা দিয়েছে বিঘা। এখন 1 শতক জায়গার দাম 3 লাখ টাকা। তাই? বুঝেছো বাবা? অনেক লস হয়ে গেছে তো। হ্যাঁ, অনেক লস। সরকারি ব্যাপার
রেকর্ড ধরে টাকা দিতে হবে। এই জায়গা আমরা যদি বিক্রি করতাম থাকতো, আবার তো অনেক কোটি কোটি টাকা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ। তো ওনাদের এখানে বলছে প্রায় 30 বিঘের ওপরে 34 বিঘের মতো জমি চলে গেছে মানে রেল নিয়েছে আর কি, যেহেতু এখানে স্টেশন হয়েছে, লাইন হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি কি করতেন? আপনার পেশা কি ছিল আগে? আমিও মিস্ত্রি কাজ করতাম। কি মিস্ত্রি? ঘর যে কাঠমা হয়, কাঠমা মাটির বাড়ি যে কাঠামো? হ্যাঁ হ্যাঁ, মাটির বাড়ি যে কাঠমা। আচ্ছা, রাজমিস্ত্রি না, পাকা বাড়ি না? না, আচ্ছা অনেক বছরে করেনি, আজ 15 বছর বয়স হয়ে গেছে। ছুচার মিস্ত্রি। আচ্ছা, ছুতার কাঠের মিস্ত্রি? হ্যাঁ, কাঠের মিস্ত্রি। আচ্ছা আচ্ছা, আমার যেটা আমার বাবার করেছে। আচ্ছা, আপনার বাবার বাবা সম্পত্তি। করছে। ইনির বয়স এই 80-81 বছর হলো। আপনার 80 ক্রস করে গেছে? তারপরে হ্যাঁ, তবে এখন বয়স্ক ভাতা পায় না। ও, আপনাদের বয়স কথা দিচ্ছে না? তবে যাদের টাকা থাকে তাদের নাকি দেয় না শুনেছি। আমাদের টাকা ওই 5 বিঘে 10 বিঘে করে জমি আছে আমি বলছেন। কম বেশি করি, আপনি কম বেশি করি বলে ওই জন্য। কংগ্রেস মানে ওই যে হাত কংগ্রেস? দেয় না। আচ্ছা আচ্ছা, পার্টিগত ব্যাপার। পার্টিগত ব্যাপার। আচ্ছা, উনি স্বীকার করছেন যে উনি এই কংগ্রেস করেন আর কি, হাত মার্কায় কংগ্রেস করেন, এই জন্য যেহেতু এখন তৃণমূল কংগ্রেস তাই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, গরমে কেমন আছেন? হ্যাঁ, কোনো রকমে চলে যাচ্ছে না? দাদু, বেরিয়ে গেলাম, আসছি, ভালো থাকবেন। এই হচ্ছে পেছনে দাদুদের বাড়ি। আর উল্টো দিকে দেখো, এই যে রেলওয়ে ট্র্যাক আছে, সেই ট্র্যাকের ওপাশে দেখতে পাচ্ছি একটা বড়ের গাড়ি, আর সেই গাড়ি নাকি রাস্তা দিয়ে ক্রস করবে। দেখি একটু দেখা যায় কি না। গাড়ি আটকে যাবে বলে আমার মনে হচ্ছে, বাট ড্রাইভার বলছে চলে যাবে, দেখি যায় কি না। বাহ, আর আদলা ইট থাকলে আদলা ইট দিই। এই তো চলে গেল। বাহ, চলে গেল। যাক, রিস্ক ছিল, বাট তারপরও চলে গেল। এখানে সম্ভবত আরেকটা ট্রাক হবে, যার জন্য এখানে মাটি ফেলা হয়েছে। এগুলোকে পিলার বলে না কি বলে জানি না। তো এই পিলারগুলো চেঞ্জ হয়েছে, নতুন বসানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে পুরোনোগুলো তুলে ফেলে দিয়েছে। এগুলো পরে কি করবে কি জানি। যে মাল ট্রেন, মালগাড়ি, এর মধ্যেই আর কি বোঝাই করে এগুলো এসছে। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, পাশে লেবু গাছ আছে, কলা গাছ আছে, আর ইটের রাস্তা, এরকমই ক্যালভার্ট বা পোল। আর সামনে এই যে খেজুর গাছে খেজুর হয়েছে দেখো। আর তার সাথে খেজুর গাছের মধ্যেই একটা বট গাছ উঠে গেছে। খেজুর গাছ তাকে জড়িয়ে দেখো কিভাবে বট গাছটা উঠেছে। ওয়াও, এরকমই খেজুর গাছ আর বট গাছ একসাথে থাকলে অনেক জায়গায় দেখেছি গ্রামের দিকে বিয়ে দিয়ে দেয়। মানে কাপড়, মানে লাল পাড়ের যে সমস্ত শাড়ি থাকে, সেই শাড়ি পেঁচিয়ে রাখতে দেখেছি অনেক জায়গায় খেজুর গাছটাকে, মানে ওদেরকে বিয়ে দিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার বোঝাতে চায়। তো এখানে সেরকমই একটা খেজুর গাছ প্লাস বট গাছ দেখতে পেলাম। আর এই যে বট গাছ, এই বট গাছের বয়স বলছে 80 বছরের পুরনো, বেশি।
যে দাদু চায়ের দোকানে চা খাচ্ছিলাম, দাদু বলছিলেন যে এই গাছের বয়স ওনার জন্মের আগের থেকে নাকি এই বট গাছ, এত বছরের পুরনো বট গাছ, তারপরে কিন্তু বড় সড়ো না, ছোটোখাটো একটা বট গাছ, ঠিক এমনই। তো উনি বলছিলেন এটা 80 বছরের পুরনো, বাট আমার তো দেখে মনে হয়নি যে এর সাইজ দেখে। কাকু আপনার বাড়ি কোথায়? অন্য জায়গায়? ও লক্ষ্মীকান্ত কোথায়? আগে আমার 15 বছর মাল বেচতে আসতাম, এখানে গরমে এই টাইমে বসে আড্ডা মারতাম। ও কি মাল বেচতে আসেন? ওই আমার ধূপ টুপ মহিলা ফহিলা পাইকারি। মানে দোকানে দোকানে ঘুরে বেড়ান নাকি পাড়াতে? হ্যাঁ, দোকানে দিয়েছ। মুস্তাফা আছে এখানে, দেখতে পাচ্ছি মুস্তাফা বলে একটা ব্র্যান্ড আছে। সবই কি মুস্তাফা? না বিভিন্ন দোকান। আচ্ছা, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন নাম দিয়ে আর কি ওনাদের বাড়িতেই বানানো প্রোডাকশান। তো এই ধূপগুলো উনি ওনার বাড়িতে বানিয়েছেন, বাড়ির লোকজন বানান, আর আপনি এখানে ওই দোকানে দোকানে হোলসেল করেন। নামখানা একদিন, কাকদ্বীপ একদিন, নিশিন্দুপুর একদিন, মানে দোকান ধরা আছে? দোকান ধরে। আচ্ছা আচ্ছা। আর আপনি বলছেন এখানে 15-20 বছর ধরে আসছেন, তখন থেকে গাছ এমনই দেখতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তার মানে দাদু ঠিকই বলেছেন, বলছে ওনার জন্মের আগের থেকে এই গাছ। তো সেই তুলনায় গাছ মানে গাছের সাইজ এরকমই ছোটোখাটো, আর জায়গাটা বেশ নিরিবিলি শান্ত আর কি। আর এই ইনি বললেন যে 15-20 বছর ধরে উনি এখানে ব্যবসা করতে আসেন, আর গরমের সময় বিশেষ করে ঘোরাঘুরি করার পরে এখানে বসে ঠান্ডা মানে সব সেলসম্যানরা হকাররা এই আড্ডা মারে। ট্রেন টাইম বাকি আছে, 12:30 ট্রেন। আচ্ছা, এখন ওই 1-1.5 ঘন্টা এখানে বসে থাকবেন? ঠিক আছে, বসে বসে রেস্ট নিন, ধন্যবাদ। আর এখানকার যে রাস্তার দুধারেই আর কি যে ইউক্যালিপটাস যে গাছ, আর তার মাঝখান দিয়ে এরকমই ইটের রাস্তা, বেশ অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমার ডান দিকে এখানে এটা হচ্ছে বরফ কল বা বরফ কারখানা। যেহেতু সামনে এত বড় একটা মৎস্য বন্দর, তার সাথে সাথে পাশেই এটি কাঁটা আছে, মাছের আড়ত আছে, বেশ বড় সড়ো মাছের আড়ত, প্রচুর পরিমাণে বরফ লাগে, যার জন্য এখানে এই একটি বরফ কল আছে। সামনে আরও আশেপাশে 2-3টে বরফ কল আছে, এর আগে যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম। এই এক দাদাকে দেখছি গাড়ি নিয়ে ওয়েট করছেন বরফ নেবে বলে, আর এদিকে আরেক দাদাকে দেখছি গাড়ি লোড হয়ে গেছে বরফ। বাহ, এখানে দেখো কতগুলো, এই একটা পিসকে কি বলেন দাদা? ব্লক বলে। এই যে একটা পিসকে ব্লক বলে। হ্যাঁ, অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছি। বাহ, অনেকগুলো ব্লক, পুরো ঠান্ডা। আমার সামনে সুন্দরবনের সবথেকে বড় মৎস্য বন্দর, নামখানা মৎস্য বন্দর। দেখো প্রচুর ট্রলার ওয়েট করছে। দূরে যে আইসের চাই বা ব্লক গাড়িতে করে এসছে, সেগুলো ট্রলিতে ভটভটি বা নৌকোতে আর কি লোড হচ্ছে। লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে সবাই, গভীর সমুদ্রে যাবে। সম্ভবত নিষেধাজ্ঞা উঠে গেছে, আমার এক্স্যাক্ট জানা নেই। এখানে দেখো এই ধরনের ভ্যান যে আছে, সেই ভ্যানে করে আইসের যে ব্লকগুলো এসছে। আর এখন জোয়ার হচ্ছে টইটম্বু। আমি এর আগে 1বার না 2বার এই মৎস্য বন্দরে এসেছিলাম, তখন এখানে এত জল দেখিনি। আজকে দেখতে পাচ্ছি পুরো কানায় কানায় প্রায় জল, নদীর জল। আর অসাধারণ লাগছে, যেরকম লাইন দিয়ে পাশাপাশি এতগুলো ট্রলি দাঁড়িয়ে আছে, মানে ট্রলার দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে কিন্তু। আর কি বলছে? আচ্ছা, বরফ নিয়ে যাচ্ছ? আসবে তো? হ্যাঁ, ছবি আসবে তো? হ্যাঁ, সব আছে। ঠিক আছে। এই একটা ব্লকের ওয়েট কত হয়? 65 কেজি। আচ্ছা, এই যে ব্লক দেখতে পাচ্ছ, এই একটা ব্লকের বলছে ওয়েট 65 কেজি। কবে থেকে লোড হচ্ছে যাচ্ছে, মানে ওই নিষেধাজ্ঞা উঠেছে কবে থেকে? 25 থেকে আরম্ভ হয়েছে, আর 29 আজকে, মানে 4 দিন হলো। আচ্ছা, যে নিষেধাজ্ঞা ছিল 2 মাস না 3 মাসের, সেই নিষেধাজ্ঞা উঠেছে গত 5 দিন আগে। তারপর থেকে আর কি বিভিন্ন ট্রলি বা ট্রলার বেশ রণসাজে সজ্জিত হচ্ছে আর কি। তাদের যে সমস্ত কাজকর্ম থাকে আর কি, বড় বা লোড করা, যে সমস্ত ফিশিং করে যে সমস্ত জাল দিয়ে, সেই সমস্ত জাল রিপেয়ার করা থাকে, ট্রলারে তেল ভরার থাকে। যে সমস্ত দাদারা যান একটা ট্রলারে 10 জন প্রয়োজন করে, যে সমস্ত মানুষজন যান, তাদের খাবার দাবার কতজন? 18 জন করে যায়। আচ্ছা,
তো একটা একটা ট্রলারে 18 জন করে যান, তাদের মানে খাবার দাবার সবই আর কি আনলোড করতে মানে লোড করতে হয়। তো সেগুলো প্রায় করতে করতে 2-3 দিন সময় লেগে যায়। তারপরে হেনারা বেরিয়ে যাবেন পুরো গভীর সমুদ্রে। কত দিনের জন্য যায়? ওটা মাঝ হলে চলে আসে 8 দিন 10 দিন 15 দিন। আচ্ছা, ঠিক নেই, 5 দিন হতে পারে, 15 দিন হতে পারে। আচ্ছা, এই 407 প্রচুর এই আইস ব্লকগুলো এসছে। এখানে 2 ধরনের যান আছে, এইটা হচ্ছে ট্রলি আর পাশেরটা হচ্ছে ট্রলার। এউ ট্রলার ট্রলি ওইটা। ট্রলি আর ট্রলার আপনি কি দেখে বুঝলেন? ওই দেখে বলতে ওই ক্যাপিং ঘর আছে ওদের। তো এখানে 2 রকম আছে, ট্রলি বা ট্রলার। যাই হোক, আমি দেখে বুঝতে পারলাম না, উনি দেখে বুঝলেন। ওপরে যে সমস্ত কেবিন করা আছে ওইটার, এই যে বিশ্বজয় লেখা আছে, ওপরে কেবিন করা আছে, মানে এটা হচ্ছে ট্রলি আর এগুলো হচ্ছে ট্রলার, তাই বললেন। আর পাশের ট্রলারটা বেরিয়ে যাচ্ছে পুজো টুজো করে, একেবারে ধোঁয়ায় মমা করছে। আর ওর হাইট দেখো, সামনের যে বলছি দাদা, এই সামনের এগুলোকে কি বলে যে উঁচু হয়ে আছে? এগুলো ঠোঁট বলে, ঠোঁট। এই যে ট্রলারের সামনে যে উঁচু হয়ে দেখতে পাচ্ছ, এগুলোকে ঠোঁট বলা হয়। এই যে নদী, হাতানিয়া যে দোয়ানিয়া নদী, নদীর মাঝখানেও প্রচুর ট্রলি বা ট্রলার নোঙর করা আছে। আমি সামনে ওদিকেও দেখছিলাম। ইভেন তোমরা যদি আমার ডান দিকে ওপারে দেখো, এই যে জেটি ঘাটের ওপারও লাইন দিয়ে ট্রলার আর কি মাছ সমুদ্রে নোঙর করা আছে। তো এই সমস্ত ট্রলার বা ট্রলি এনারা বেরিয়ে গেলে আবার ওনারা ঢুকবেন এখানে। আর এখানে দেখো অনবরত এই ধরনের বরফের যে আইসের যে ব্লক আর কি, সেই ব্লকগুলো এসে যাচ্ছে আর বিভিন্ন ট্রলিতে বা ট্রলারে লোড হয়ে যাচ্ছে। তো এই ধরনের কার্যকলাপ দেখতে বেশ ভালো লাগছে। সবাই যার যার কাজে ব্যস্ত। এই যে আইসগুলো উপরে তোলা হচ্ছে, সবই নিচে আর কি চেম্বার করা আছে। যে কাকু নামছেন ওই চেম্বারের ভেতরে গিয়ে আমার পেছন থেকে আমার সামনে যাকেই দেখতে পাচ্ছি, যাদেরকে দেখতে পাচ্ছি, সবাই প্রচুর ব্যস্ত আর কি। এদিকে গাড়ি খালি করতে বা আমার ডান দিকে ট্রলি বা ট্রলার লোড করতে। আমার সামনে এই ভ্যান থেকে কিছু মাল নামানো হচ্ছে। সামনের এই যে ট্রলি দেখতে পাচ্ছ, এই ট্রলিতে লোড করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ট্রলি বা ট্রলার না, এটা ভটভটি। এটা এই যে মাল লোড হচ্ছে, এই মাল লোড হয়ে যাচ্ছে গঙ্গাসাগর যে দ্বীপ, সেই দ্বীপে। আর পাশে এই যে নৌকোটা দেখতে পাচ্ছ, এই নৌকো এখান থেকে ছেড়ে যাবে 1:40-এ জি প্লটের উদ্দেশ্যে। তো এই নৌকো বা এই ভটভটি এটাও বেশ বড় সড়ো। এর ছাদে গিয়ে একটু তোমাদেরকে দেখায়। বাহ, আমি বিন্দাস ছুটে যাচ্ছি ভয় ছাড়া। এই নৌকোটা বা এই যে ভটভটি, এটা বেশ বড় সড়ো ভটভটি, বেশ অনেক বড়, আমার পেছন থেকে আমার সামনে পর্যন্ত। আর যেটা বলছিলাম, আমার এই সামনে দেখো প্রচুর ট্রলার বা ট্রলি যে সমস্ত পাড়ে দাঁড়িয়ে আছে নোঙর করে, সেখানে আইস লোড হচ্ছে, বিভিন্ন মালামাল লোড হচ্ছে। তারপরে ওনারা বেরিয়ে যাবেন গভীর সমুদ্রের উদ্দেশ্যে। আর এদিকে দেখো মাছ নদীতে প্রচুর ট্রলি বা ট্রলার নোঙর করা আছে। আমার সামনে ওদিকে দেখো লাইন দিয়ে নোঙর করা আছে, ইভেন মাঝখানে নোঙর করা আছে। এদিকে দেখতে পাচ্ছ না, ইভেন তোমরা যদি এদিকেও দেখো লাইন দিয়ে। বেশ অসাধারণ লাগছে কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে। তুই দাদা একটু ওপরে আসি। আপনি এই নৌকোর মাঝি? না না, মাঝি না। এই নৌকোর যে হাল দেখো, মানে এটাকে হাল বলে তো, এই হালের যে কাঠ, কত বড় সড়ো কাঠ আর কি। কবে যাবেন আপনারা? হ্যাঁ, এখানে কয়েকজন ভাইকে দাদাদেরকে দেখতে পাচ্ছি। তো আপনারা এখানে কি করছেন? আমরা এখন বরফ ভরবো। হ্যাঁ, বরফ লোড হবে। হ্যাঁ, লোড হবে, বরফ লোড হবে। আচ্ছা, বরফ লোড হয়ে গেলে তারপরে বেরিয়ে যাবে? হ্যাঁ, তারপর বেরিয়ে যাবে। এমনি কি আপনাদের যে সমস্ত খাবার দাবার 10-15 দিন যে থাকবে? হ্যাঁ, খাবার দাবার সব নেওয়া হয়ে গেছে। হয়ে গেছে। আপনাদের এই নৌকোতে এমপ্লয় কতজন টোটাল? আমরা মোট 18 জন। 18 জন? ওরে বাবারে, রান্না বান্না কি করে? রান্না পূজারি আছে। আচ্ছা, রান্না কি একজন শুধু রান্না করার লোক আছে? রান্না করার লোক আছে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ভাই দাদারা কাকুদেরকে দেখতে পাচ্ছি, বলছে একটা ট্রলিতে 18 জন, মানে অনেকেই। আর ওনারা বলছিলেন যে এখানে লঙ্কা তুলেছে। এটা কতদিনের লঙ্কা? না বলছি লঙ্কা কতদিনের জন্য? 6-7 দিনে এতগুলো লঙ্কা? এখানে দেখো লঙ্কার পুরো বস্তা বলা যায়। তার সাথে সাথে এখানে বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি, সবজি। ইভেন ওখানে মাছ দেখতে পাচ্ছি,
মাছ তো যা নদীতে যাচ্ছেন, আবার মাছ নিয়ে যাওয়ার কি দরকার? হ্যাঁ, খাওয়ার জন্য, আপাতত খাওয়ার জন্য। খাওয়ার জন্য। আচ্ছা, তো মাছ খাওয়ার এই যে গভীর সমুদ্রে যাবেন, প্রথমবার কেউ আছে এখানে? প্রথমবার যাচ্ছে? প্রথমবার যাচ্ছে না এমন কেউ নেই না? যখন প্রথমবার গেছিলেন তখনকার এক্সপিরিয়েন্স কেমন? মানে তখন শরীর টরীর ভালো লাগতো না, ভাত ফাত খেতে ভালো লাগছে না, মানে উল্টি বমি টমি হয়ে যাওয়ার? হ্যাঁ, ভয়ের ব্যাপারটা? ভয় লাগবে না, ভয় লাগবে কেন? ভয়, আচ্ছা, যেহেতু এত সবাই মিলে থাকে তাই ভয়টা কাজ করে না। হবে আগ ফাঁকা মারবে, এই ও আচ্ছা আচ্ছা। এই নৌকো যেমন প্রস্তুতি চলছে, পাশের নৌকোতেও প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি আমি কখনো নৌকো বলছি, কখনো ট্রলার বলছি, যাই বলি না কেন তোমরা বুঝে নিও একই জিনিস সবই। এখানে দেখো কত কিছু লাগে। এটা ইলিশের জাল না? হ্যাঁ, এটা হচ্ছে ইলিশের জাল, ওদিকে আছে অন্যান্য মাছের জাল। আর এখানে একটা যে এই যে মেশিনটা, এটা কি বলে এটাকে? এটাকে ওই হুইজের ড্রাম, হুইজের। এইটাতে কি করে? এটা কি লক আনলক করে আর কি। আচ্ছা, ওই যে অ্যাঙ্কারটাকে নামানো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে অ্যাঙ্কার নামায় আর অ্যাঙ্কার ওঠানোর জন্য। এখানে দেখো বিভিন্ন ধরনের মালামাল আছে, ড্রাম আছে, এদিকে কল আছে, এদিকে যে অ্যাঙ্কার আছে, অ্যাঙ্কারটা এরকমই। সাথে এই দাদা হচ্ছেন এই নৌকোর বা এই ট্রলার, এটা ট্রলি না ট্রলার? তোমাদেরকে এখানকার রান্নাঘরটা দেখায়। হ্যাঁ, এটাই হচ্ছে রান্নাঘর। এনাদের যে কড়াই দেখো, মোটামুটি একটা ছোটোখাটো যে অনুষ্ঠান বাড়িতে কড়াই যত বড় হয় আর কি, কত বড় আর কি কড়াই এখানে দেখতে পাচ্ছি। তো আপনি এই মানে ট্রলির রান্নি? আচ্ছা আচ্ছা। কতজন খান এই নৌকোতে? আমাদের 17 জন। আচ্ছা আচ্ছা। আপনার কাজ হচ্ছে সকাল দুপুর বিকালে শুধু রান্নার দায়িত্ব? আমার রান্না চলে, চা 3 বেলা, মানে চা হোক যা হোক, খাবার কিছু আপনি সব 3 বেলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার 3 বেলা শুধু। হ্যাঁ, ঠিক আছে, দাদার সাথে একটু পরে কথা বলছি, ওনার সাথে একটু কথা বলি। এখানে কোথাও থেকে কোথাও উঠতে গেলে মানে ইজি প্রসেস নেই, বা স্টেপ করা আছে বা সিঁড়ি করা আছে এমন কোনো ব্যাপার না, ওই গায়ের জোরে হাতের জোরে এইভাবে উঠতে হয়। তো আমাদের সামনে মাঝি দাদা, বলছি দাদা আপনি কত বছর ধরে এই কাজ করছেন, মাঝির কাজ করছেন? মাঝির কাজ করছে 17 বছর। 17 বছর ধরে? আগে আগাতে লোকের সঙ্গে লেবার কেটেছে, ওই মাছের জাল টানাটানি এইসব করতেন। তো যারা জাল এখন টানতে যায় তারা কি এসে মাঝে মাঝে হাল জাল ধরে আপনার থেকে শেখার চেষ্টা করে? শেখার চেষ্টা করে, একদম পার্সোনাল থাকে, মানে আপনাকে হেল্পার হিসেবে? আচ্ছা, আপনি মেন মাঝি, আপনাকে মাঝে মাঝে হেল্প করতে হবে, এমনও একজন থাকে? এছাড়া যারা থাকে মাঝে মাঝে একটু ধরি। 17 বছর ধরে আপনি এই মাঝির কাজ করেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি মাইতির চক। হ্যাঁ, কালীনগর মাইতির চক। সেটা কি আশেপাশে? আশেপাশে। আপনাদের এই ট্রলারে স্যালারি সিস্টেম না কীরকম সিস্টেম? ধরুন 100 টাকা ইনকাম হয়েছে, তার মধ্যে খরচা যায় যেটা থাকে, 100 টাকার মধ্যে খরচা যায় যেটা থাকে সেটা মালিকের সাইড, আমাদের 17 জনের। মানে আপনি আর আরো যারা কাজ করছে সবার সমান? মাঝি বলে বেশি মায়না এরকম না? কিন্তু আছে মাঝিদের 2 ভাগ 3 ভাগ দেয়। আচ্ছা, এক্সট্রা কিছু দেয়? এক্সট্রা পয়সা দেয়। আচ্ছা, এই ট্রলিতে বা ট্রলারে যা ইনকাম হয় সব খরচা বাদ দেওয়ার পরে তার থেকে 60% মালিকের আর 40% থাকে এমপ্লয়ীদের, যে যারা কাজ করে নৌকোতে। আচ্ছা আচ্ছা। তো কবে বেরোবেন? আমাদের তো লাইসেন্স দিল শনিবারে, কালকে লাইসেন্স দিবে, রাত তো 12টার পরে আমাদের ছাড়। আজকে শুক্রবার, আগামীকাল শনিবার দিনকে এনারা লাইসেন্স পাবেন, মানে ছাড়পত্র পাবেন সমুদ্রে যাওয়ার জন্য। তারপরে রাত 12টার পরে এনারা যার যে যখন যে সময়টা পাবে বেরিয়ে যাবেন। আপনার এটা ট্রলার, আর একটা আছে ট্রলি। ট্রলিতে স্টিয়ারিং সিস্টেম, আর আপনাদের এরকমই হাল সিস্টেম। তো এই দুটোর ফারাকটা কি? মানে ওনারা কি মাছ ধরেন, আপনারা কি মাছ ধরেন? একই মাছ ধরলো আমাদের একটা সাদি জাল। আচ্ছা, আমাদের যখন সানি জালে মাছটা থাকে তখন আমরা ওদের মতন ট্রলিতে ফিশিং করি। আর যদি ট্রলিতে মাছ হয় তাহলে আমরা সান্দিতে যাই না, যেটা ইলিশ মাছ ধরার জন্য। এ তো ভোলা বালি, চিংড়ি মাছ, পিংড়ি মাছ, কমপ্লিট মাছ ধরার জন্য এই জাল। ইলিশ ওরাও ধরে, আপনারা ধরেন? তারপরে এখন ওদের হচ্ছে সুবিধা হলে ওদের স্টাইনি যারা ধরে তাদের কোনো ঝড় বৃষ্টির বাড়ি ওদের গায়ে জানা, কেন চারদিকে তাদের কেবিন আছে। হ্যাঁ, আর আমাদের তো ঝড় বৃষ্টি সবসময় বাড়ি খাইতে হয়, হাওয়া বাতাস। আচ্ছা, এখানে আপনারা এতগুলো 17-18 জন ঘুমান কোথায়? আমরা এখানে ধরেন 3 জন বাঘ করে থাকি, এখানে 3 জন, ওখানে 3 জন, আর 12 জন ধরেন সেই ভিতরে। আচ্ছা, এই নিচটায়? হ্যাঁ, নিচটায় কেবিন। আচ্ছা, যাকে কেবিন বলা হয়। তো যাক, মানে খুব আরামে যে থাকেন এমনটা না, কষ্ট করে, অনেক কষ্ট। তো আপনারা যে কাজে যান
আমাদের 9 মাস প্রচুর কষ্ট। আচ্ছা 9 মাস ধরে ফিশিং হয়? ফিশিং হয়, 3 মাস বন্ধ থাকে। 3 মাস বন্ধ থাকে। আচ্ছা এখন তো এই সামনে বর্ষা সিজন আসছে, তখন তো নদীতে বা সমুদ্রে অনেক রোলিং, যে মানে হবে, ঢেউ হয় অনেক বড় বড়, তখন ওই সময়টা কেমন লাগে আপনাদের? ওই সময়টা আমাদের মানে ভয়ভীত লাগে। তো আমরা নদীর উপরে, নদীর ঢেউর উপরে আমরা একটা চিন্তাধারা করি, এই ঢেউটা কি ভবিষ্যতে কি বাড়বে বা 2-4 ঘন্টার ভিতরে নাকি কমবে। নদীর উপরে আমাদের একটা ওই চলতে চলতে একটা অভ্যাস হয়ে গেছে। অনেক সময় সিঙ্গেল না দিলেও, রেডিও তো সিঙ্গেল না দিলে আমাদের চেপে আসতে হয় নদীর হাফ পাপ বুঝে। তো আপনাদের কাছে রেডিও আছে? হ্যাঁ, রেডিও থাকে। সিঙ্গেলও 2 নম্বর 3 নম্বর সিঙ্গেলে ফিশিং করা যায়, আবার দেখা যাচ্ছে 1 নম্বরও চলে আসতে হয় নদীর বাপ বুঝে। মা গঙ্গালাও তার মানুষ পারবে না। প্রত্যেক ট্রলারে এই ধরনের জিপিএস আছে, এখানে দেখতে পাচ্ছ যে জিপিএস, এই হচ্ছে কম্পাস আছে, নিচের যে লেখা আছে 88-14, এটা যখন 89-9 হবে তখন মানে আমাদের ইন্ডিয়া সীমান্ত শেষ, বাংলাদেশ শুরু। আচ্ছা এখানে যখন এই যে দেখতে পাচ্ছ এখন 88-14 আছে, তা তখনই বুঝে যাবেন যে আমাদের আর ওপারে যাওয়া যাবে না, ওটাই হচ্ছে বাংলাদেশ পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর কোন দিকে আছি বা কোন দিকে ওনারা থাকেন, সাউথ, নর্থ, ওয়েস্ট, ইস্ট, দেখতে পাচ্ছ এখানে সব কিছুই আছে। তো এইভাবে ওনারা বোঝেন আর কি, ওনারা কোন পজিশানে আছেন মাছ সমুদ্রে। পাশে প্রত্যেকটা ট্রলিতে বা ট্রলারে দেখতে পাচ্ছি সবাই কর্মব্যস্ততায়, মানে কর্মে ব্যস্ত। লাস্ট শেষ দিনের বা শেষ সময়ের যে প্রস্তুতি প্রত্যেকেই নিচ্ছে আর কি, সবাই ব্যস্ত, যার যার কাজে সবাই ব্যস্ত। দাদা অসংখ্য ধন্যবাদ, আসছি, ভালো লাগলো। আপনার নামটা তো জানা হলো না? বাবুল দাস। হ্যাঁ, বাবুল দাস। বাবুল দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা এত কিছু শেয়ার করার জন্য। বাবুল দাস 17 বছর ধরে এই ট্রলির ক্যাপ্টেন আর কি, এই জাহাজের ক্যাপ্টেন। যেটা শুরুতে দেখাচ্ছিলাম রান্নাঘরে রান্নার কাজ চলছে, এনাদের যে হাঁড়ি দেখতে পাচ্ছ 17-18 জন মিলে খাবেন, তার জন্য হাঁড়ি বড়, এদিকে যে কড়াই, সেই কড়াইও অনেক বড় সড়ো। প্রত্যেকটা ট্রলারে কিন্তু বড় বড় কড়াই, বড় বড় হাঁড়ি। আচ্ছা কি রান্না করলেন? মির্গা মাছ, মৃগেল মাছ আর ভাত। হ্যাঁ, মাছ সমুদ্রে যখন যাবেন তখন কি ম্যাক্সিমাম দিন কি রান্না হয়? ওই মাছ যদি দেয়, যে কোনো হয়তো মাছ দিলে রান্না করুন। মাংস? না, না। তো এইখানে যারা মাছ ধরতে যান, সে নদীতে হোক আর সমুদ্রে হোক, এই নৌকোতে বা ট্রলারে কেউ মাংস খান না, সবজি খান বা মাছ খান। আর এখানে দেখো দাদারা ট্রলিতে আইস লোড করছে, ভর্তি হয়ে গেছে। এখানে এই ট্রলারে এই দাদারা করছেন, পাশের ওপারে যে ট্রলার, সেই ট্রলারেরও এই দাদারা ব্যস্ত আইস লোড করতে। আর নিচ থেকে গাড়ি থেকে নামানো হচ্ছে, ট্রলারে উঠাচ্ছে, ট্রলার থেকে আবার দেখো যে প্রসেসটা নেটের মধ্যে বসিয়ে দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে, তারপর নিচে এটাকে সাজিয়ে রাখছে। তো এই ধরনের দেখো লাইন দিয়ে প্রত্যেকটা ট্রলিতে লাইন দিয়ে দেখতে পাচ্ছে, সব কর্মে ব্যস্ত। ওপার থেকে আইসের যে ব্লক সেগুলো আসছে ঠিক এভাবেই মাথায় করে, তারপরে এই দাদাদের হাতে হাতে এই যে এখানে চলে এলো, এসে পাশেই রেখে দিচ্ছেন। আবার এখান থেকে এই দাদাদেরকে দেখতে পাচ্ছি নেটওয়ালা একটা দড়ি লাগানো আছে, নেট লাগানো আছে, এতে করে নিচে নামানো হচ্ছে। এই দেখো কীভাবে নামানোর প্রসেস। দাদারা, আর ওই যে দাদারা দেখতে পাচ্ছ এইখানে ঠান্ডা লাগে, চিৎকার করছেন? না না, ঠান্ডা লাগছে না? আচ্ছা আচ্ছা। তো নিচে কিন্তু বেশ টেম্পারেচার একেবারে প্রায় 0-র কাছাকাছি নিচে টেম্পারেচার, মানে ভেতরের টেম্পারেচার। তো এরকম যে ব্লক, এই কতগুলো ব্লক তোলা হবে? 100 পিস। ওরে বাবা, 100 পিসের মতো ব্লক ভেতরে লোড করা হবে। সুন্দরবন অঞ্চলের সবথেকে বড় মৎস্য বন্দর এই হাতেনিয়া দোয়ানিয়া নদীর তীরে অবস্থিত নামখানা মৎস্য বন্দর। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মৎস্য বন্দর। তো আমি এখন এই নৌকো থেকে নেমে যাচ্ছি, আর এখান থেকে নামতে গেলে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে নামতে হবে। তো রিস্কি আর কি, খুব একটা রিস্কি না, বাট একটু ভয় লাগে এখান থেকে এই উপরে উঠতে গেলে। ওই দাদা নামছেন দেখো, আমি তো শুধু নামলাম, এনারা যে ক্রেট আছে সেই ক্রেট নিয়েই আর কি, ক্রেট বোঝাই করা ক্রেট নিয়ে আর কি উঠে গেল, বিন্দাস উঠে গেল। আর পাশে দাদাকে দেখছি ট্রলারে ধূপ লাগিয়ে আর কি পুজো দিচ্ছে, কাশি বাজাচ্ছেন।
আমার সামনে যে ট্রলার দেখতে পাচ্ছ, ট্রলারের যে ঠোঁট, এর আগে এক দাদাকে জিজ্ঞাসা করছিলাম, তো এটা বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে, পুরো লাল সিঁদুর রং করা আর কি। আর তার সামনেই ভেতরে দেখতে পাচ্ছি এরকমই কলা গাছ আছে, কাপড় শালু কাপড় বলে, এই শালু কাপড় দিয়ে জড়ানো আছে, এখানে পুজো টুজো হয়েছে। আপনারা এটাকে কি বলেন বললেন? হ্যাঁ, আন্নিক বলে। আচ্ছা, চণ্ডী না আন্নিক দুটোই বলছেন? আচ্ছা, চণ্ডীও বলেন আবার আন্নিকও বলেন। চণ্ডী তো দেবী, মানে এটাকে দেবী হিসেবে পুজো করা হয়। তো আন্নিকটা কি জিনিস? আচ্ছা আচ্ছা, অনেক আপনার একটা কি বলে আগলি, মানে সামনে ধার যাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, সামনে আছে বলে ওটাকে আগলি। তো এই যে সামনে যেটা আছে সেটাকে আগলি বললেন ওই দাদা। এর আগে আরেক দাদাকে জিজ্ঞাসা করছিলাম, উনি ঠোঁট বলছিলেন। তো আলটিমেট এটা হচ্ছে চণ্ডী দেবী হিসেবে পুজো করা হয়, চণ্ডী মাতা পুজো করা হয়। তো এখন কোথায় যাচ্ছেন আপনারা? এখন আমরা ঘাটে চলে যাচ্ছি। ঘাট কোথায়? ওটা সীতারামপুর জি প্লট। ওখানে কি করবেন এখন? এখন ওখানে থাকা হবে, মানে আইস লোড হয়ে গেছে, খাবার দাবার লোড হয়ে গেছে, খাওয়া দাওয়া লোড হয়ে গেছে। তো ওই 2 তারিখ যে ডেট আছে ওই সময় বেরোবেন। আচ্ছা আচ্ছা, তো এখন জি প্লট মানে সীতারামপুর, সেখানে গিয়ে আর কি, মানে জাস্ট নদী শেষ সমুদ্রে গিয়ে পড়ছে, ওখানে গিয়ে ওয়েট করবেন আর কি, নোঙর বেঁধে রাখবেন আর কি। তারপরে ওনাদের যে সময় আসবে সমুদ্রে যাওয়ার, তারপরে ওনারা বেরিয়ে যাবেন। দেখো কি অসাধারণ লাগছে। বাহ, আমার সামনে যে ট্রলার দেখতে পাচ্ছ, এই ট্রলারে যে তেলের জারগুলো দেখতে পাচ্ছি, এই জার এসছে, এই জার থেকে ডিজেল আনলোডিং করে নিচে এনাদের যে নিজস্ব জার আছে বা ট্যাঙ্ক আছে সেখানে লোড করে নিচ্ছেন। তো এই যে 8 থেকে 10 দিন বা 12 দিন এনারা সমুদ্রে যান, সেক্ষেত্রে কিন্তু এনাদের প্রচুর পরিমাণে ডিজেল পুড়ে থাকে। ট্রলারে কত লিটার তেল পড়ে 7-8 দিনে? 200 লিটার যাবে, মানে 7 দিনের জন্য 200 লিটার? দিনে 200 লিটার? আচ্ছা, এই যে ট্রলার সারা দিনে বলছে 200 লিটার তেল পড়ে সারা দিনে। এবার 7 দিন থাকলে 1400 লিটার, 10 দিন থাকলে 2000 লিটার, 15 দিন থাকলে 3000 লিটার। ব্যাপারটা এরকমই আর কি। এই ঘাটে ঢোকার আগে তোমাদেরকে যেটা বলছিলাম, যে আমি গত 3 দিন ধরে এই ঘাটে আসার জন্য চেষ্টা করছিলাম, বাট এতটাই মানসিক অশান্তিতে ছিলাম আর কি। বিগত বেশ কয়েকদিন ধরে আমার ব্রেন কাজ করা কমিয়ে দিয়েছিল, বাট এই 3-4 দিন ধরে আমার ব্রেন একেবারে কাজ করা বন্ধ করে দিয়েছিল। 3 দিন আমি আমার ফোন আর কি সুইচ অফ করে রেখেছিলাম। 3 দিন আমি বাড়িতে শুয়েছিলাম, বাড়ির থেকেই বেরোতে পারিনি মানসিক অশান্তির জন্য। যাই হোক, আলটিমেট আজকের আমি অনেক কষ্ট করে বেরিয়েছি, মানে সারা রাত ঘুমাইনি, তারপরেও আজকে সকালে বেরিয়েছি। আর আজকের তোমাদেরকে দেখালাম যে এই ঘাটের শেষের দিকে যে প্রস্তুতি আর কি, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ট্রলার বা ট্রলির যে শেষ সময়ের প্রস্তুতি তোড়জোড় সেগুলো। আর বেশ কয়েকদিনের মধ্যে আর কি 5-7 দিন বা 10 দিনের মধ্যেই যে সমস্ত ট্রলার আগামী কালকের মধ্যে ছেড়ে চলে যাবে গভীর সমুদ্রে, তারা আবার ওই 5-7 দিন পরে আবার চলে আসবে মাছ নিয়ে। তো তখন আরেকবার ট্রাই করব এখানে আসার, তারা কি ধরনের মাছ বা কত মাছ পেলেন, ঘাটে নিয়ে এলেন বাজারের উদ্দেশ্যে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই মাসের শেষের দিকে বা সামনের মাসের শুরুর দিকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বাইরে কোথাও যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিও যখন আসবে তখন দেখতে পাবে বা জানতে পারবে। যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আর তোমরা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। চলো টাটা। কি বলছেন? ওই সামনে কাকা কিছু বলছেন। কি বলছেন কাকু? কি বলছেন? হ্যাঁ
আজকে কোথায় যাবেন? আজকে যাবেন? চলে যাবো কটার সময়? এই 7টার দিকে যাত্রা, হ্যাঁ। আর গিয়ে ঘুরে টুরে এসে রেখে দিতে হবে। এই 2 তারিখ ছাড়া আমাদের লাইসেন্স পাবো না, যেতে পারবো না। 2 তারিখ? হ্যাঁ, 2 তারিখ। অনেক তো হার্ড লেবার, অনেক কষ্টকর খাটনি আপনাদের। হ্যাঁ কেমন লাগে এই কষ্ট করতে? কিছু করার নেই, কষ্ট করতে হবে। করতে হয় না। কিছু করে নেই না? এটা আমাদের কর্ম, এটাই কর্ম না? এটা আমাদের কর্ম। সবার বাড়ি কোথায়? আশেপাশে? না না, আশপাশে আছে। কুলতলি থানা? রায়দিঘি। আচ্ছা আচ্ছা, কুলতলি, রায়দিঘি, কেউ বাসন্তী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালোভাবে সাবধানে যাবেন আর বড় বড় মাছ নিয়ে আসবেন। আচ্ছা, এবারে গেলে কি মাছ বেশি আসতে পারে? ইলিশ আসবে না? কি আছে? আচ্ছা আচ্ছা, উদ্দেশ্য ইলিশের, বড় বড় ইলিশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা সবাইকে।